বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আসলেই রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বললে যার শত্রুটাই তারও শত্রু তৈরি হয়ে যায়। সত্য বলুক আর মিথ্যে বলুক আর যাই বলুক, যুক্তি অযুক্তি যাই বলুক, রাজনৈতিক পোস্ট মানে সমালোচনার জ্বর। যাই হোক, আমি যে কথাটা আপনাদের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরছি যে চরমনাইয়ের পীর সাহেব উনি প্রকাশ্যে এবং চ্যালেঞ্জ করে বলতেছেন যে একটা দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, আসতে চান না। তো আমি বলতে চাই যে বিগত 17 বছরে চরমনাইয়ের পীর সাহেব কত হাজার মামলা খেয়েছেন। যদি আপনারা কেউ জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার জানা নাই। এবং বিগত 17 বছরে সেই আমি ঢামি 6-9 নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিলেন আমি দেখেছি, ইভেন আপনারাও দেখেছেন যে চরমনাইয়ের পীর সাহেব বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং আমি দেখেছি, ইভেন আপনারাও দেখেছেন যে চরমনাইয়ের পীর সাহেবের দাঁত খেয়ে ভাঙছিল, কোন দল ভাঙছিল এবং তার ঠোঁটপাড়ায় ছিল কোন দল। তো আসলে অনেক তামাশা আমরা দেখেছি। এখন এনসিপি বলছে যে 400 আসনে 300 আসনই ওনারা পাবেন। আচ্ছা, ঠিক আছে। গণ অধিকার পরিষদ বলছেন 300 আসনে ওনারা নির্বাচন করবেন, তাতে বোঝা যায় ওনারাও ক্ষমতায় যাবেন। এবং চরমনাইয়ের পীর সাহেব ইসলামী আন্দোলন বলছেন যে ওনারাও আগামী বাংলাদেশে ক্ষমতায় যাবেন। তো সকলেই আসলে আমার জানা মতে বাংলাদেশে 250 দলের মতো নিবন্ধিত আছে এই রাজনৈতিক দল। তো এখন 250 দলই ধরুন যে ক্ষমতায় যাবে, ইভেন বিএনপিও আশা করতেছে ক্ষমতায় যাবে। তো এখন আমার প্রশ্ন হলো আপনাদের উদ্দেশ্যে যে আসলে কোন দল ক্ষমতায় যাবে। এখন নির্বাচনের আগেই চ্যালেঞ্জ এবং যেভাবে ওপেনলি বলতেছে প্রত্যেকটা দল, আসলে আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে নির্বাচনটা কি আবার পেয়ার হবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। নির্বাচনটা কি সঠিক হবে কি না? তো নির্বাচন যদি সঠিক হয় তাহলে এক একটা দল কিভাবে বলে ওনারা ক্ষমতায় যাবে, সবাই ক্ষমতায় যাবে। তো সবাই যদি এভাবে বলতে থাকে তাহলে তো আমি মনে করি যে সামনের নির্বাচন সঠিক হবে কিনা আমি তো বুঝতেছি না। আর নয়তো এভাবে প্রত্যেকটা দল কিভাবে কথা বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আসলে ইচ্ছা করেই রাজনীতিক একটা পোস্ট আমি করলাম, এটা আপনাদের সহমত এবং মতামতের আশা করতেছি। আবার পাশাপাশি এটা না বললেও নয় যে আসলে 17 বছর একটা গভর্নমেন্ট ছিল, আপনারা সকলেই জানেন কিভাবে ছিল, কি করেছে, আবার কিভাবে পতন হয়েছে। আসলে আমি বিশ্বাস করি যে ক্ষমতা কখনো চিরস্থায়ী না। তারপরেও কিন্তু আমরা যদি চেয়ারে বসি তখন সেই ইতিহাসটুকু আমরা ভুলে যাই। তো আমার কথা হচ্ছে যে ক্ষমতা এমন একটা জিনিস, সেটা খুবই খুবই খারাপ জিনিস যদি সেটাকে সঠিক সময় সঠিকভাবে সেই ক্ষমতাটাকে ব্যবহার না করা যায়। যাই হোক, এখন যেটা বলছি যে বিগত 17 বছর আপনারা সকলেই জানেন। এখন আমার কথাটা হচ্ছে যে সেই অতীত যা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা আসলেই আমরা সকলেই জানি।
এখন দেখুন যে ডক্টর ইউনূস সাহেব যখন বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন, উনি যখন আসছে এই বাংলাদেশের একটা শ্রেণীর লোক ওনাকে ঘুষখোর, সুদখোর এবং এখনও কিছু মানুষ বলছে একটা সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠেছিল একটা শ্রেণীর লোক। আচ্ছা, সেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেটা কমে গেছে। তারপরে দ্বিতীয় স্টেপ হলো যে ডক্টর ইউনূস সাহেবের কাছেই এই দেশ সঠিক, এবং কিছু কিছু মানুষ, একটা শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করলো যে ডক্টর ইউনূস সাহেবের কাছে আরও 5 বছর ক্ষমতা থাকুক এবং 10 বছর ক্ষমতায় থাকুক। আচ্ছা, এই ভাইরালটাও, এই বিষয়টাও শেষ হলো। এখন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে অনেকেই আবার তৃতীয় স্টেপ যে নির্বাচন, প্রত্যেকটা দল নির্বাচন 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 না দিলে পালানোর পথ পাবে না, এবং নির্বাচন না হলে ডক্টর ইউনূস সাহেবের কী হবে কেউ জানে না। তো এখন নির্বাচন, ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার মতন একটা পরিবেশ বা একটা মেসেজ, ক্লিয়ার মেসেজ দিয়েছেন। এখন প্রত্যেকটা দল, এক একটা দল বলছে যে আমরা ক্ষমতায় যাব, আমরা ক্ষমতায় যাব, অমুক ক্ষমতায় যাবে, আরেক দল ক্ষমতায় যাবে, সবাই ক্ষমতায় চলে যাবে। আসলে ক্ষমতা কিভাবে চলে যাবে? আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে ক্ষমতার এতই দরকার এখন বর্তমানে সবারই, হ্যাঁ দরকার। একটা নির্বাচন ছাড়া কোনো কিছু পরিবেশ স্থিতিশীল হয় না, এটা আমি মানি। তবে এখন নির্বাচনের আগেই প্রত্যেকটা দল চ্যালেঞ্জ এবং ওপেন, এবং কার আগে কে ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় চলে যাচ্ছে। তো এখন ডক্টর ইউনূস সাহেবের কী করণীয় বা ডক্টর ইউনূস সাহেব কী করবেন? নির্বাচনের আগেই এক একটা দল ক্ষমতায় চলে যাচ্ছে, তো কি নির্বাচনের প্রয়োজন আছে কি না? আমার মনে হয় যে নির্বাচনের প্রয়োজন নাই। কারণ যেইভাবে প্রত্যেকটা দল বলতেছে যে ওনারা ক্ষমতায় যাবে, ওনারা ক্ষমতায় যাবে, ওনারা 400 আসনে যাবে, ওনারা 300 আসন পাবে, ওনারা 500 আসন পাবে, তো এক এক দল চলে যাচ্ছে। তো আমি তো দেখছি নির্বাচন ছাড়াই ক্ষমতায় চলে যাচ্ছে সবাই। তাহলে নির্বাচনের কি দরকার? আসলে আরেকটা কথা হচ্ছে যে এই 17 বছর যা হয়েছে তা হয়েছে। বর্তমানে যে এমন কিছু নেতা তৈরি হয়েছে গ্রামে গঞ্জে সমাজে, যেসব নেতাদের বাড়িতে প্রশাসন কখনোই যায়নি, প্রশাসন কখনো তাদের বাড়ি চিনত না, এবং 17 বছর ওই নেতা সাহেবগণ কখনো শ্বাসটলে বসে নাই, মোড়ে, টার্মিনাল, লোকালয়, বাজারে কখনো বসে নাই। আর যারা ত্যাগী, নির্যাতিত, শত শত মামলা খেয়েছেন, জেল কেটেছেন, তারা কিন্তু 17 বছর শ্বাসটলে খুব কম বসছে, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারে নাই, এবং এই হাওরের মধ্যে, বন্ধের মধ্যে, বিভিন্ন মানুষের বাড়িতে, জঙ্গলে, মানে ওইভাবে এই আত্মীয় স্বজন, ঢাকা, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে, খালে বিলে সময় কাটিয়েছেন। এখন যারা এই নির্যাতিত হয়েছেন, এখন এই ত্যাগী নেতারা এখন বর্তমান যে সুবিধা, হাইব্রিড নেতাদের জন্য আসলে এই ত্যাগী নেতারা এখন মনে মনে অনেকেই দল থেকে পদত্যাগ করছেন এবং দল করবেন না, খুবই নিশ্চুপ নীরবতা পালন করছেন। আর 17 বছর যেসব সুবিধাবাদী, এই সুবিধাবাদী মানুষগুলো এবং আরএসসিএস ছাড়া যে নেতাগুলো এখন শ্বাসটলে, সমাজে, ধ্যান দরবারে এবং বাস স্ট্যান্ড, টার্মিনাল, লোকালয়ে, এই হাইব্রিড নেতাদের জন্য মানে এখন আর কিছু করার নাই। এখন ত্যাগী নেতারা, নির্যাতিত নেতারা এখন খুবই নিরুপায় আছেন। তো আমি একটা কথা বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে, যে বিগত 17 বছরের কিন্তু প্রকৃত নেতারা দেশ চালায় নাই, প্রকৃত নেতারা ক্ষমতা ব্যবহার করতে পারেননি,
প্রকৃত নেতারাও নির্যাতিত হয়েছেন। শুধু হাইব্রিড নেতারা দেশ চালিয়েছেন, হাইব্রিড নেতারা গ্রামগঞ্জে ক্ষমতা অপব্যবহার করেছেন, পরিণতি তেমনটাই হয়েছে। তো বর্তমানেও যদি যেসব হাইব্রিড নেতা জন্ম হয়েছে, এই হাইব্রিড নেতাদেরকে নিয়ে সামনে যদি আপনারা নির্বাচন করেন, সব কিছু করেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। এবং সেই হাইব্রিড নেতাদের, শাসটল নেতাদের, এসব নেতাদেরকে বয়কট করুন। আর নির্যাতিত নেতাদেরকে এই টেনে আনুন, কাছে আনুন এবং পদ দেন। আমি এখন দেখছি যারা সুবিধাবাদী ছিল, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত করে চলাফেরা করেছিল, 50% লোক এখন পদ পাচ্ছে। কেন? আসলেই একটা কথা কি জানেন, প্রত্যেকটা নেতা সাহেবগণই বক্তব্য দেন, যে স্টেজে খুব সুন্দর সুন্দর বক্তব্য দেন। আমি মনে করি সেই বক্তব্যগুলো শুধু স্টেজ পর্যন্তই সীমাবদ্ধ, স্টেজের পরে আর কোনো কাজে আসে না। তো আসলে আমি আবারও মেসেজটা দিতে চাই, সেই ত্যাগী নেতাদেরকে দলে ইনভলভ করেন, দলে এই সঠিক স্থানে জায়গা দেন। আর হাইব্রিড যে নেতারা এখন বর্তমানে ভরে গেছেন, 17 বছর কোনো মামলা খায়নি এবং নির্যাতিত হয়নি, প্রশাসন কখনো 17 বছর বাড়িতে যায়নি, সেসব নেতাদেরকে বয়কট করুন। এবং সর্বশেষ দলটাকে এবং প্রত্যেকের দলটাকে সংস্কার করে এবং সুন্দর নিজেদের মধ্যে পরিবেশ তৈরি করুন এবং সুবিধাবাদীদেরকে বঞ্চিত করুন। হ্যাঁ, সুবিধাবাদীদেরকে দরকার আছে, তারার মতো থাকুক। এবং সেই আসলে আমি মনে করি কি, সংস্কারও নিজের চরিত্র, নিজের মনটাকে, নিজের চরিত্রটাকে আমরা যদি নিজেরা পরিবর্তন করে ফেলি, সুন্দর করে ফেলি, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার হয়ে যায়, সব কিছুই সংস্কার হয়ে যায়। আসলে সংস্কার করতে হবে আমাদের নিজেদের চরিত্রকে সংস্কার করতে হবে, তাহলে সবচেয়ে বেটার, রাজনীতি ক্ষেত্রে সবচেয়ে সুন্দর। আর যদি সংস্কার করা হয় আজীবন সংস্কার করা যাবে, সংস্কার শেষ হবে না যদি আমাদের প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকের নিজের চরিত্রকে যদি আমরা সংস্কার না করি। যাই হোক, আমি সেই রাজনীতি প্রতিবেদনটা আমি তুলে ধরলাম। আপনাদের সকলেই মতামত প্রকাশ করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকলের মতামত চাই। আর সমালোচনা যদি কেউ করেন, সমালোচনা করতে পারবেন, কারণ রাজনীতি নিয়ে কথা বললেই সমালোচনার ঝড় বয়ে আসে। তো সমালোচনার মধ্য দিয়েই আমি আপনাদের কাছে একটা আনসার চাই এবং কমেন্ট বক্সে জানাবেন, মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রতিবেদন